সত্যিকার অর্থে শেখ হাসিনার পতনের যদি কেউ মাস্টার মাইন্ড থাকে তাহলে হচ্ছে শেখ হাসিনা নিজে। এবং এটি বিএনপি সহ জামাত, জাতীয় পার্টি সবাই তার একরকম ছোট থাকবে না। নানা কারণে কত দল বড় হবে, কত দল ছোট হবে। প্রত্যেক ক্ষমতাসীনকে মনে রাখতে হবে এই জুলাইয়ের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ইউনূস সাহেবই প্রথম অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। কখনো মনে হয় এনসিপির দিকে বেঁকে আছে, কখনো মনে হয় জামাতের সরকার, আবার কখনো মনে হয় বিএনপির দিকে বেঁকে আছে। তো এখনকার যে বাস্তব পরিস্থিতি, আইন শৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচন তো দূরের কথা, মানুষের বসবাসী নাবিশ্বাস হয়ে উঠছে। সরকারকে এই মুহূর্ত থেকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে। মাহমুদুর রহমান মান্না ভাই ছোট দল হতে পারে কিন্তু অনেক বড় নেতা, এবং মাহমুদুর রহমান মান্নার মতো আর কেউ আসবে না যে একসঙ্গে, আপনি জানেন কিনা হাসিনা একসঙ্গে 2টা বিশ্ববিদ্যালয়ের জিএস এবং ভিপি ছিল। মাহমুদুর রহমান মান্না 72 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছিল। সবাই জানেন 72-এ ছাত্র ইউনিয়ন, আমি যে সংগঠন করতাম, সবচেয়ে বড় সংগঠন ছিল। আওয়ামী ছাত্রলীগকে পরাজিত করে ডাকসুতে মুজিবুল ইসলাম সেলিম, মাহবুবুজ্জামান ভিপি জিএস হয়েছিল। সারা দেশের কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েটে ছাত্র ইউনিয়ন জিতেছিল 72-এ, মুক্তিযুদ্ধের পরপরই। একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তখনও ছাত্রলীগ ভাগ হয়নি, জাসদ হয়নি, মার্চ এপ্রিলে মাহমুদুর রহমান মান্না ব্যক্তিগত যোগ্যতা এবং ছাত্রলীগ মিলিয়ে জিএস হয়েছিল। পরে তো জাসদ বাসদ থেকে ডাকসুর ভিপি হলো 2 বার। তো উনি একটা কথা কয়েকদিন আগে বলেছে, কোন টিভিতে আমার মনে নাই, আমি শেষের দিকে, উনি বলেছে যে অ্যাংরি ইয়াং ম্যান করে আর শুধু নেগেটিভ কথা বলে রাগারাগি করে দল হয় না। উনি ওনাদের জাসদের উদাহরণ দিয়েছে। হাসিনা আক্তার, আপনি হয়তো তখন খুব ছোট বা কি অবস্থা জানি না, আমি মনির ভাইয়ের আমরা কাছাকাছি, কিন্তু আমরাও দেখেছি 90 সাল পর্যন্ত জাসদের ছাত্র সংগঠন বলিষ্ঠ ছাত্র সংগঠন ছিল। এবং 72-এ মেজর জলিল এবং আসাম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এই মাহমুদুর রহমান মান্নারা, আক্তারুজ্জামান, পর্দার আড়ালে আমাদের মুক্তিযুদ্ধের তাত্ত্বিক গুরু সিরাজুল আলম খান, জাসদ একটা বিশাল ব্যাপার। ইনসিডেন্সের আশপাশে কিছু নাই, কারণ 72-এর যে 4 খলিফা, যারা পরে ছাত্রলীগ আর মুজিবাদী আর জাসদ ছাত্রলীগের ভাগ হয়ে গেল, তাদের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তাদের যে কমান্ড, এগুলোর আশপাশে কেউ নাই। ইভেন 90-এর গণঅভ্যুত্থানে ছাত্র নেতাদের যে কমান্ড ছিল, সেই কমান্ডও এখনকার আমাদের ছেলের বয়সী বা ছোট ভাইয়ের বয়সী এদের নাই। এখন আসেন তো, সেই জাসদও কিন্তু শুধু অন্ধ আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে আজকে দেখেন কে কোথায় চলে গেছে। ইনু ভাইরা মন্ত্রী হয়ে জেলের মধ্যে, বাকিরা হয়তো মন্ত্রী হওয়ার জন্য তোলপাড় করছে। যাই হোক, তো এখন মাহফুজ আলম যেটা বলছে, আপনি যেটা আমার কাছে জানতে চেয়েছেন, দেখেন ক্রিকেটে একটা কথা আছে হাসিনা আক্তার, আমি আর আপনার কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি। ক্রিকেটে আপনি দেখেছেন কিনা, আমার 2 আলোচকরাও দেখবেন টিভিতে, ভারতের একজন খুব নামকরা ক্যাপ্টেন ছিল মোহাম্মদ আজহারউদ্দিন, অসাধারণ ব্যাটসম্যান। জীবনের টেস্টের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছে, পরপর 3 টেস্টে। ওনাকে একবার জিজ্ঞেস করেছিল যে আপনার দৃষ্টিতে খেলার কৌশল কি? বলে যে কোনো কৌশলে কাজ হয় না। যেদিন আমি সবচেয়ে ব্যাটিং এর ভালো সিদ্ধান্ত নেই, কে বল করবে, কার পরে কোনটা আসবে, কে ফিল্ডিং এ দাঁড়াবে, সেই দিন আমি ম্যাচ হেরে গেলে আমার গোষ্ঠী উদ্ধার করে। আর যেদিন আমি রিল্যাক্সে ক্যাপ্টেন্সি করছি, রাগের চোটে ঠিক করিনি, তোর যা ইচ্ছা বল, একজন কর, অমক কর, সেদিন জিতে গেলে আমি আজহারউদ্দিন সফল ক্যাপ্টেন, ইতিহাসে মাইলফল। এখন 5 আগস্ট আন্দোলন সফল হয়েছে। এখন মাহফুজ আলমরা কত রকম তত্ত্ব বের করছে, পদ্ধতি বের করছে, তারাই জানে এর আবার নীল নকশা কি। আমি আজকে 1 জুলাই থেকে আমি মনির ভাই এবং মাহমুদ ভাইকে অনুরোধ করব, আপনাদের একজন ভাই হিসাবে, একটু ব্যস্ততার মধ্যেও 1 জুলাইয়ের যে ঘটনাপঞ্জিগুলো দেখেন। সত্যিকার অর্থে শেখ হাসিনার পতনের যদি কেউ মাস্টার মাইন্ড থাকে তাহলে হচ্ছে শেখ হাসিনা নিজে। এবং এটি বিএনপি সহ জামাত, জাতীয় পার্টি সবাই তার একরকম ছোট থাকবে না। নানা কারণে কত দল বড় হবে, কত দল ছোট হবে। প্রত্যেক ক্ষমতাসীনকে মনে রাখতে হবে এই জুলাইয়ের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে ক্ষমতার অন্ধে, যেটাকে ইংরেজিতে বলে পাওয়ার ড্রাঙ্ক, অর্থাৎ ক্ষমতা অন্ধ হলে যে কি আন্দোলনকে কিভাবে নিজেকে আগুনের মধ্যে ঢুকায় দেয়, খালি আত্মঅহমিকা। দেখেন আজকে 1 তারিখ থেকে, আজকে হচ্ছে 6, আজকে পর্যন্ত আমি মিছিলগুলো দেখছিলাম। এই যে হাসনাত আমাদের
পুত্র বা ছোট ভাই তুল্য, হাসনাত, সার্জিস, নাহিদদের স্লোগান একটাই, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা। 4 জুলাই যদি বাংলাদেশের তদানীন্তন সাবেক প্রধান বিচারপতি শেখ হাসিনার কে খুশি করার জন্য প্রধান বিচারপতির বিবেক বর্জন করে যদি এই কথা না বলতো যে আন্দোলন করে, কোটা আন্দোলন করে, অবরোধ করে রায় পরিবর্তন হয় না, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ তার রায় ঠিক রাখবে, এই যে উত্তেজনা বাড়ালো, পরেতে 21শে জুলাই কোন আক্কেলে এই রায় বদলালো, আর শেখ হাসিনা সেই 14ই জুলাই বিদেশ থেকে ফিরে যে কোটা কি রাজাকারের নাতিপুতিরা পাবে না মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা পাবে, তারপর তো সে আন্দোলন হলো। আমি আন্দোলনকে খাটো করছি না, আমরা তো সবাই আন্দোলনে নেমেছি, যেটা আমার কাজী মনির ভাই বলেছে, মনির ভাই আপনার সাদা চুল কখনো ঢাকবেন না, আপনাকে সাদা চুলে সুন্দর লাগে, তো আপনি তো অভিভাবক হিসেবে নামবেন। আমরা তো আইনজীবীরা প্রকাশ্যে নেমেছি, সবাই নেমেছি, ইভেন আমি জানি আমার অনেক দর্শক আমাকে গালিগালাজ করবে, আমি তো শেষের দিকে জাতীয় পার্টিকেও দেখেছি এই আন্দোলনে, অর্থাৎ মাহমুদ ভাইরা যে পার্টি এই কোটা বিরোধী সমর্থন দিয়েছিল। তো মাহফুজুর রহমানদের যে ভবিষ্যৎ দল এখন পর্যন্ত বোঝা যায় হয়তো উনি এনসিপি করবে, বা তার বন্ধুদের যে সংগঠন আপনি দেখছেন না, তারা যে বিভিন্ন জেলায় যাচ্ছে, এটা ভালো লক্ষণ। এবং আমি মনে করি তাদের হতাশ হওয়া যাবে না। ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিটও পায়নি, কিন্তু ইমরান খান হতোদ্দাম হয়নি। এই যে সিজন পলিটিশিয়ান আমাদের প্যানেলে আছে মাহমুদ ভাই, ঠিকই বলেছে, কেউ বিরোধী দলে আমরা যেতে চাই না, সবাই মনে করছি সরকারে যেতে হবে, প্রয়োজনে বিএনপির হাত ধরে, প্রয়োজনে জামাতের হাত ধরে। বিরোধী দল আমাদের খুঁজতে হবে, এনসিপি কে ধৈর্য রাখতে হবে, এইবারই জিততে হবে এমন কোনো দরকার নাই, কিন্তু মানুষের কাছে যাক। আপনি যে বলছেন প্রথম কথা, এনসিপি 11 মাস হয়নি, এনসিপি হয়েছে ফেব্রুয়ারিতে। আমি খুশি, এনসিপি পথসভা করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। আপনি কি ওই দৃশ্য দেখেছেন? এটা বলে আমি শেষ করি। কুড়িগ্রামের একদম আমার বোন, একদম আমাদের মতোই বা আরো মানে একদম মাটি থেকে উঠে আসা বোন, তার পোশাক পরিচ্ছদ, কথা, বাচন ভঙ্গি একদম সাধারণ মানুষ। নাহিদ হাত মিলাতে গেছে, নাহিদ আহমেদ নাম নাহিদ ইসলাম, ওই মহিলা বলেছে, বাবা মানুষকে আগে সম্মান দাও। আমি এটা বলে শেষ করতে চাই, তাহলে তোমরা সম্মান পাবে। আপনি ওই ইয়াটা লাইভটা ওই ইউটিউবে দেখেন। এবং এটা হচ্ছে সকল রাজনীতিবিদদের জন্য শুভ সংবাদ এবং একই সঙ্গে ওয়ার্নিং। আপনারা মানুষকে সম্মান দেন, সম্মান পাবেন। এবং আপনার এই যে এনায়েতুল্লাহ আব্বাসী যেটা বলছে কোনটা শরিয়া কোনটা শরীয়ত না, আমি আউটরাইটলি পিআর সিস্টেমকে চেঞ্জ মানে রিজেক্ট করতে চাই না। আমি বরং বলতে চাই, যদি যারা পিআর এর পক্ষে বলছে তারা পিআর এর কাগজ হাজির করুক, তারা ক্লিয়ার করুক যে পিআর এ কিভাবে হয়। এবার না হোক, যদি ভবিষ্যতে মনে হয়, কারণ আমি একটি বলি শেষ করি, স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি প্রাধান্য পায় বাংলাদেশে। আমরা কেউ লন্ডনে থাকি না বা আমেরিকায় থাকি না। জাতীয় নির্বাচনে মার্কা সংসদে, এবং এক পক্ষ বলে মুজিব আর হাসিনাকে ভালোবাসলে নৌকায় ভোট দাও, আরেক পক্ষ বলে আপনার শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া। এবং দুই রাজনৈতিক দলের কিন্তু এখন স্লোগানও খুব মিল আছে। যেমন তারেক রহমান সাহেবের দলের স্লোগান দেয় চমৎকার, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। আর আওয়ামী লীগরা এখন যে ঝটিকা মিছিল করে তারা স্লোগান দেয় শেখ হাসিনা আসছে, বাংলাদেশ আসছে। তো সুতরাং জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তির উপরে হয় না, জাতীয় সংসদ নির্বাচনে একটা রাজনৈতিক কারণে হয়। তার মানে এই না যে পিআর করতে হবে, আবার এই না যে পিআর একদম বাদ। পিআর নিয়ে আলোচনা হতে পারে, এইবার না হোক পরের বার যদি সবাই মনে করে। কিন্তু এখনকার যে বাস্তব পরিস্থিতি, আইন শৃঙ্খলার উন্নতি না হলে নির্বাচন তো দূরের কথা, মানুষের বসবাসী নাবিশ্বাস হয়ে উঠছে। সরকারকে এই মুহূর্ত থেকে এই বিষয়ে মনোযোগ দিতে হবে, যে যদি কেউ বিভোটও পায় সেটাকেও আমরা সম্মান করব। আর একটা শব্দ থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে সরে আসতে হবে, 2-3টা শব্দ। প্রথম হচ্ছে না বলা শিখতে হবে, না শোনার অভ্যাস করতে হবে। সমালোচনাকে স্বাগত জানাতে হবে, বক্তৃতা নেয় কাজে। আরেকটা আমাদের ভোটের সময় হয়, মাহমুদ ভাই অন্যদের কথা বাদ দেন, এই যে আমাদের সুপ্রিম কোর্টে যারা দাবি করে যে খুব জ্ঞানী গুণী উকিল, সেখানেও বলে ভোট নষ্ট করে লাভ নাই, মনির ভাইকে দিলে তো ভোট নষ্ট হবে। আমি উদাহরণ অর্থে বলছি, তার চেয়ে মাহমুদ ভাই যাই হোক জিতে যাচ্ছে, তুমি তাকে ভোট দাও। আমাদের এখানে ভোট নষ্টের কালচারটাই। এবং দেখবেন কোনোবারই আওয়ামী লীগ বিএনপিকে, এবারের কথা বলছি না, মানুষ প্রত্যাখ্যান করেনি, হয়তো সিট বেশি দিয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ কি,
শেখ হাসিনা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বা বেগম জিয়া জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত কখনো হয় না, কেউ কম পায় কেউ বেশি পায়। এই শব্দগুলো আমাদের সচেতন হওয়া দরকার। আর বিএনপি সহ সব দলের অভ্যাস করতে হবে, সকল দলকেই না শুনতে হবে, না বলা শিখতে হবে। এখন হাসনাত আব্দুল্লাহ সাহেব তো এই সরকারের ঘনিষ্ঠ, তারা এগুলো পাবলিক না বলে ইউনূস সাহেবকে বলুক যে এরা আওয়ামী লীগের সম্পত্তি পাহারা দিচ্ছে অন্যভাবে। একজন দর্শক প্রশ্ন করেছিল যে ইউনূস সাহেব কি নিরপেক্ষ কিনা। এখন ইউনূস সাহেব, এখন তাহলে তো মূল কথায় আসতে হবে। ইউনূস সাহেবই প্রথম অন্তর্বর্তী সরকার যে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। কখনো মনে হয় এনসিপির দিকে বেঁকে আছে, কখনো মনে হয় জামাতের সরকার, আবার কখনো মনে হয় বিএনপির দিকে বেঁকে আছে। মোদ্দা কথা যে এইটা, ইউনূস সাহেবকে আমি একটা খুব সঠিক, মানে আমার দিক থেকে সঠিক মত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি জাতির উদ্দেশ্যে একটা সুস্থ জাতীয় সংসদ মানে নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, বা ওনার ভাষায় কি ইতিহাসের সেরা নির্বাচন, তাহলে ওনার উপদেষ্টা পরিষদ বদল করতে হবে। আর সবকিছুতে ল্যাকাডাইসিক্যাল অ্যাপ্রোচ বাদ দিয়ে কাজের কাজে মনোযোগ দিতে হবে সবকিছু। কারণ শোনেন, আমি এটা বলি শেষ করি, নিশ্চয়ই আমার দুই রাজনীতিবিদও একমত হবে, বাংলাদেশের নির্বাচনে অন্যতম প্রধান শত্রু হচ্ছে কালো টাকা, লুটেরাদের টাকা। এবং লুটেরা টাকা এর কারো জাত মান মার্কা মুজিববাদ জিয়াবাদ কোনোটা মানে না, টাকার কাছে সব বিক্রি হয়। সেইখানে যে দুর্বৃত্তদের টাকা, দুর্বৃত্তদের বিরুদ্ধে যে অর্থনৈতিক অপরাধদের বিচার, সেটা তো হাতেই দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 11 মাসে। এটা তো কেউ বাধা দেয়নি। কাজেই যেন তেন মানুষ চায় না। ওনার মানে ইলেকট্রিসিটি আবার চলে গেছে। আমি শেষ করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া। ধন্যবাদ।